যেদিনকেই হবে, যত উপরে সে উঠছে তার পড়াটা তত খতরনাক হবে। আমি নাম করছি না, বহু রাজনীতিবিদের তুমি একটুখানি খোঁজ নিয়ে দেখো, কেউ হসপিটালে ভর্তি আছে, তাকে কেউ দেখতে যায় না। তার প্রভাব, তার প্রতাপ আমি নিজে দেখেছি, আমি সঙ্গ করেছি, মিশেছি। আজকে সেই মানুষটার জন্য খারাপ লাগে, কিন্তু কর্মফল বহু মানুষের হাহাকারের উনি আসামি। এই বছরে বিশেষভাবে আমি বলবো একটু মাথায় রাখা দরকার, কারণ রবি মাথা গরমের একটা ব্যাপার থাকে, রবি অস্তিত্ব লড়াইয়ের একটা ব্যাপার থাকে, রবি নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার একটা ক্ষমতা ব্যবহার করার একটা ব্যাপার থেকে থাকে। তাই জন্য এই সময় চক্রান্ত বহু হতে পারে, চক্রান্তের দ্বারা প্রাকৃতিক কারণে তার কখনো রোগ নির্মূল করতে পারে না, ডাক্তার রোগের চিকিৎসা করতে পারে। জ্যোতিষ ভাগ্য বদলাতে পারে না, জ্যোতিষ ভাগ্য বদলাতে কর্ম করার সহযোগী হতে পারে। এবং শুধু জ্যোতিষকে আমি দোষ দেব না, দোষ দেব তোমাদের মতো মানুষকে। কেন বলো তো? তোমরাই প্রথমে গিয়ে জাজ করো। যদি আমি আজকে একটু গেরুয়া বসন পরে, গলায় ভিন্ন কয়েকটা বেশ মালা, বিশাল বড় একটা এখান থেকে সিঁদুর এখানে পর্যন্ত করে, যদি পাগড়ি টাগড়ি নিয়ে একটা মুন্ড, মানে ওই পাথরকে কেটে কেটে মাথা বানিয়ে তার যদি মালা পরতাম, তুমি বলতে গুরুজি, তান্ত্রিকজি কিছু একটা করুন, আমার খুব সময় খারাপ। ও আমি তবুও লোভী, আমারও অর্থের প্রয়োজন আছে। আজকে আমাকে সমাজে চলতে গিয়ে গাড়ির ব্যবহার করতে হয়, আমাকে ভালো রিস্ট ওয়াচ ব্যবহার করতে হয়, আমাকে আজকে পাঞ্জাবি পড়তে হচ্ছে সমাজে চলতে গিয়ে। বহু জ্ঞানী গুণী মানুষ আছেন যারা এখনো একটা ধুতি একটা পাঞ্জাবিতে 6 মাস কাটে। এগুলো থেকে বেরোতে হবে। যতদিন মানুষ এগুলো থেকে দূরে ছিল, মানুষ জ্যোতিষীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আজকে জ্যোতিষী রোস্টিংয়ে পরিণত হয়েছে, জ্যোতিষী আজকে রিলসে পরিণত হয়েছে, জ্যোতিষী আজকে মানুষের কাছে ড্রয়িং রুমে চর্চার বিষয় হয়েছে। যে জ্যোতিষী ছিল সাধনার বিষয়, যে জ্যোতিষী ছিল সম্মানের বিষয়, যে জ্যোতিষীকে মানুষ দেখলে আগে নমস্কার করতো, হাত জোর করে কথা বলতো, সেই জ্যোতিষীকে দেখলে একটা সামনে ওয়ার্ড ইউজ করে প্রচুর টাকার মালিক। রাতের ওই বাড়িতে 4টে ফ্লোর আছে, মেয়ে থাকে সেকেন্ড ফ্লোরে, বউ থাকে 4th ফ্লোরে, মা থাকে গ্রাউন্ড ফ্লোরে, বর থাকে 1st ফ্লোরে। ওটাও কি জীবন নাকি? অর্থটা কি শুধু জীবন নাকি? জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করা মানুষ হিসেবে আমি অর্থটাকে সবকিছু মনে করি না। অর্থ প্রয়োজন, অর্থ সমস্ত কিছু নয়। আমি অন ক্যামেরা বলছি আপনাকে, কোনো গ্রহ অর্থ দেয় না। অর্থ দেয় আপনার চেষ্টা, আপনার কর্মদক্ষতা, আপনার প্রচেষ্টা। এই কর্ম, চেষ্টা, প্রচেষ্টা, দক্ষতা এগুলো আসে গ্রহ রয়ে গেছে। সেখানে পৌঁছে ওখানকার পরিবেশ আদি ব্যবস্থা দেখে মনে হচ্ছে ইস কেন এলাম, টাকা নষ্ট হলো, বিরক্ত লাগছে, এখানে না আসলেই ভালো হতো। ও মনে হয় কালী মায়ের দর্শন করছে, মনে হয় মায়ের এতক্ষণে দর্শন হয়ে গেল, হয়তো মায়ের মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে, হয়তো দুপুরের টাইম একদম সামনাসামনি মাকে দেখতে পাচ্ছে, আমার খিদে পেয়েছে, মনে হয় ও ভোগও খেয়ে নিল, ওর ওখানে কিছু খেতেও ইচ্ছে করছে না, থাকতেও ইচ্ছে। হয়তো আজকে খুব ক্ষমতা আছে কারোর কাছে, সে মনে করছে আমি ক্ষমতার জোরে অমুক কিছু করে ফেলবো, অমুক শাস্তি দিয়ে ফেলবো, তাকে আমি জেলে ঢুকিয়ে দেবো, তাকে আমি সমাজে কটু কথা বলে ছোট করব। সেই মুহূর্তে ওর কাছে ক্ষমতা আছে, সেই মুহূর্তে সে জিতে গেল। কিন্তু ওই যে কর্মের মাধ্যমে ধর্ম, সেটা কিন্তু করতে পারলো না। এই কর্মফলটা কিন্তু ওকে পরবর্তীকালে ধর্মরূপে শাস্তি পেতে হবে। যে কর্ম করতে গিয়ে আমার, আপনার তথা আপামর জগৎবাসীর মঙ্গল হবে, সেই কর্মটাই হচ্ছে ধর্ম। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি থাম্বনেলেও দেখেছেন, টাইটেলও পড়েছেন এবং কে এসছে তাই জন্যই তো ক্লিক করেছেন। চন্দন শাস্ত্রী, চন্দন স্যার। একটা ছোট করে ঘটনা বলি। একটা ছুরি দিয়ে কিন্তু মানুষকেও হত্যা করা যায় এবং একটা ফল কেটে কোনো বাচ্চাকে বা কোনো বয়স্ক মানুষদেরকেও ফল দেওয়া যায়। এবং কোনটা ধর্ম আর কোনটা কর্ম সেটা আমরা বুঝতেই পেরেছি, কোনটা দিয়ে আমরা কোনোরকমভাবে কাজ করতে পারি। এবং তার সাথে সাথে এই বছরে এই যে বিয়ের সিজন আসছে, কতটা ভালো, কোন দিনটা ভালো, পঞ্জিকা থেকে খুব সহজ সরলভাবে
স্যার কিন্তু আপনাদেরকে বলে দেবে, তার জন্য কল করতে হবে। আমার কথা যেখানে শেষ হবে তারপর থেকে কিন্তু স্যারের সাথে কথোপকথন হয়েছে হেভি, মানে স্যার একদম ফ্লুয়েন্সি। আর একটা জিনিস, আপনাদের যদি মনে হয়ে থাকে যে এটা খুব স্ক্রিপ্টেড হয়েছে, তা কিন্তু না। আমি এরকম প্রশ্ন করেছি, স্যার উল্টে উত্তর এসছে। কথা বাড়াবো না। আর যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য কেকে পডকাস্টে আসতেই হবে, বা কোনো প্রমোশনাল কাজ বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা হেল্প চাইছেন, তার জন্য কল করতে হবে, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? এই চলছে স্যার। আগের পডকাস্টটা তো হয়েছে, হ্যাঁ। যেটা হচ্ছে ফেসবুকে কে জিতবে সেটা নিয়ে তো বিশাল একটা অনেক রকমের কথা হয়েছে। তো আজকে আপনার কাছ থেকে আমরা কি পাবো, যদি আজকে একটু ছোট করে রাখেন? আজকে আমি চাই যারা আমাদের জ্যোতিষপ্রেমী আছে, সামনে শিব পুজো, শিব চতুর্দশী আছে, বিভিন্ন রকম আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে, সেই সব সম্বন্ধে আমরা কিছু মানুষকে চাই সঠিক পথে সঠিকভাবে ওরা ওই সব কর্মযজ্ঞ করে তারা তাদের জীবনের বিভিন্ন রকম বাধা বিপত্তি দূর করে ভালো থাকুক। বাহ। তো আমাদের যে কর্ম যেগুলোতে বলছিলেন, আপনি ধর্মীয় কথা বলছেন, তো ধর্মের সাথে আমাদের এই যে বাস্তব যে জীবনে যে আমার কাজ করা হয়, অফিস যাওয়া হয় বা বাদ বাকি সব কিছু হয়, সেটাও তো এক ওয়ান টাইপ অফ ধর্ম, বা ওটাও তো একটা কর্ম একটা মধ্যে পড়ে। হ্যাঁ, খুব খুব সুন্দর একটা প্রশ্ন। কর্ম আর ধর্ম, আমরা অনেকেই বলি না কর্মই ধর্ম। হুম। কর্মই ধর্ম, কিন্তু কর্মটা যদি ধর্মের মাধ্যমে হয়, এবার আপনি বলবেন যে কর্ম যদি ধর্ম হয় তাহলে ধর্মের মাধ্যমে কর্ম কীভাবে হবে? চুরি করারও কিন্তু কর্ম, কাউকে পুরোপুরি মেরে ফেলাটাও কর্ম, কাউকে কষ্ট দেওয়াটাও একটা কর্ম, কিন্তু সেটা কি আদৌ ধর্ম? না। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। যে কর্ম করতে গিয়ে আমার, আপনার তথা আপামর জগৎবাসীর মঙ্গল হবে, সেই কর্মটাই হচ্ছে ধর্ম। যেরূপ ধরুন একটি কুকুর, যখন আপনি যদি কোনো কুকুরকে রাস্তায় ভালোবেসে কিছু খেতে দেন না, দেখবেন অনেকবার শুঁকে শুঁকে নেবে, তারপরে খাবে। আবার সেই কুকুরটি দেখবেন যখন ও দোকান থেকে কোনো কিছু নিয়ে নিজে থেকে নিয়ে নেয়, নিয়ে পালিয়ে 3 মাথার মোড়ে গিয়ে ফেলে উঁকি মেরে মেরে দেখে, দিয়ে খায়। অর্থাৎ সেও জানে এ কর্মটা হয়তো আমার করতে হচ্ছে, কিন্তু এর মধ্যে ধর্ম নেই, কারণ এটা অন্যায় করছি, যার ফলে কর্মই সবসময় ধর্ম হয় না, ধর্মের মাধ্যমে যে কর্মটা হয় সেটাই হলো কর্ম এবং ধর্ম। বাহ। আমরা যদি একটু পুরাণে যাই বা নতুন বর্তমানে আসি, যে সময় রামায়ণ হয়েছে, মহাভারত হয়েছে, সেখানে ধর্মের জন্য লোকেরা যুদ্ধ করেছে। হ্যাঁ। নিজের আম, নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য মানুষ লড়েছে। বর্তমানে আপনার এটা মনে হয় না যে এরা প্রত্যেকটা মানুষের ভেতর দুরকম একটা রূপ আমরা দেখতে পাই? একটা মানুষের ভেতর রাবণও দেখতে পাই, রামও দেখতে পাই। একদমই তাই। না, আমার প্রশ্নটা শেষ হয়নি স্যার। যদি এটা যদি হয়, তাহলে তো আমাদের কোনো না কোনোভাবে কর্মটাও খারাপ হচ্ছে না? বলি, হ্যাঁ। আপনি একটু আগে বললেন যে ধর্ম রক্ষা বা অস্তিত্ব রক্ষার জন্য লড়াই হয়েছিল। হুম। লড়াই তো দুজন করেছিলেন, রামচন্দ্র করেছিলেন, রাবণও করেছিলেন। রাবণ যখন যুদ্ধ করেছেন ওখানে মায়ার, ছল, কপটতার ব্যবহার করেছেন। যখন রামচন্দ্র যুদ্ধ করেছেন উনি দয়া, মায়া এবং বারবার সচেতনতার সঙ্গে সঙ্গে সুযোগ দিয়ে যুদ্ধ করেছেন। অর্থাৎ উনি যুদ্ধটা করেছেন, যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। আর রাবণ যুদ্ধ করেছে নিজের অহংকার, নিজের দম্ভ, নিজের প্রভাব, এগুলোকে দেখানোর জন্য যুদ্ধ করেছে। অর্থাৎ দুজনেই যুদ্ধ করেছে, দুজনেই দুজনের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছে। একজন সতের সঙ্গে, সততার সঙ্গে, একজন অহংকারের সঙ্গে। অহংকারের সঙ্গে যদি কেউ লড়াই করে থাকে,
কেউ হয়তো আজকে খুব ক্ষমতা আছে কারো কাছে, সে মনে করছে আমি ক্ষমতার জোরে অমুক কিছু করে ফেলবো, তমুককে অমুক শাস্তি দিয়ে ফেলবো, তাকে আমি জেলে ঢুকিয়ে দেবো, তাকে আমি সমাজে কটু কথা বলে ছোট করব। সেই মুহূর্তে ওর কাছে ক্ষমতা আছে, সেই মুহূর্তে সে জিতে গেল, কিন্তু ওই যে কর্মের মাধ্যমে ধর্ম, সেটা কিন্তু করতে পারলো না। এই কর্মফলটা কিন্তু ওকে পরবর্তীকালে ধর্মরূপে শাস্তি পেতে হবে। এবং রামচন্দ্র যিনি যুদ্ধ করেছিলেন, তার মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠায় কর্ম করে অধর্ম হয়েছিল, তাই জন্য কিন্তু উনি রামেশ্বর মন্দির প্রতিষ্ঠা আদি ব্রহ্মহত্যা পাপের জন্য বিভিন্ন রকম প্রায়শ্চিত্ত করেছিলেন। আরও যদি ভালো করে এক্সপ্লেন করি, আমি একটা গল্প বলতে পারি এখানে। আমাদের গুরুজি একটা গল্প বলেছিলেন, তো কর্মফল কাকে বলে এবং ধর্ম কাকে বলে। আপনি পূর্বজন্মে কিছু কর্ম করে এসছেন, পূর্বজন্ম কৃতং কর্ম তার দেবমিতি কাথ্যাতে। আপনি পূর্বজন্মে খুব পুণ্য করেছেন, এই জন্মে জন্মগ্রহণ করেছেন খুব ভালো পরিবারে, শুভ পিতামাতার গর্ভে, একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন, অর্থ বৈভব কোনো কিছুর আপনার অভাব নেই। আপনার একটি বন্ধু আছে, পূর্বজন্মে হয়তো কিছু পাপ করেছে, সে এই জন্মে দরিদ্র বাড়িতে খুব কষ্ট বিনা শিক্ষা পেয়ে জন্মগ্রহণ জীবনযাপন করছে, কিন্তু দুজনে পরস্পরের বন্ধু হয়েছে। দুই বন্ধু ঘুরতে বেরিয়েছে, দুই বন্ধু ঘুরতে বেরিয়ে বলছে কালীঘাটে যাই, কালী মায়ের দর্শন করে আসি। কলকাতায় এসছে, কলকাতা এসে গ্রাম থেকে কলকাতা এসছে, কালীঘাটে যাবে কালী মায়ের দর্শন করতে। রাস্তায় যেতে যেতে হঠাৎ এক বন্ধু, যার কাছে খুব অর্থ আছে, খুব বৈভব আছে, তার হঠাৎ মনে হলো না, আমি কালীঘাটের মন্দিরে মায়ের দর্শন করব না, আমি অন্য একটা জায়গাতে ঘুরে আসি। সেটা পতিতালয়ে চলে গেল। এবং তার যে দরিদ্র বন্ধু, সে বলছে আমার তো টাকা নেই, আমি মায়ের কাছে কিছু প্রার্থনা করে আসি, মাকে বলে আসি যে মা আমি যেন সঠিকভাবে জীবনযাপনটা করতে পারি। দেখুন দুজনের রাস্তা একই, দুই বন্ধু হঠাৎ করে আলাদা হয়ে গেল। ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে, যার যা ক্যাপাসিটি সে অনুযায়ী আলাদা হয়ে গেছে। যে পতিতালয়ে গেছে, সেখানে পৌঁছে ওখানকার পরিবেশ আদি ব্যবস্থা দেখে মনে হচ্ছে ইস কেন এলাম, টাকা নষ্ট হলো, বিরক্ত লাগছে, এখানে না আসলেই ভালো হতো। ও মনে হয় কালী মায়ের দর্শন করছে, মনে হয় মায়ের এতক্ষণে দর্শন হয়ে গেল, হয়তো মায়ের মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে, হয়তো দুপুরের টাইম একদম সামনাসামনি মাকে দেখতে পাচ্ছে, আমার খিদে পেয়েছে, মনে হয় ও ভোগও খেয়ে নিল। ওর ওখানে কিছু খেতেও ইচ্ছে করছে না, থাকতেও ইচ্ছে করছে না। অপর দিকের বন্ধুটি, সে গেছে কালীঘাটে কালীমার দর্শনে গেছে, কালীমার দর্শন ওখানে গিয়ে এত ভিড় এত লাইন দেখে ইস এই দুপুরবেলা না খেয়ে লাইনে দাঁড়িয়ে আছি, ওর থেকে ওর সঙ্গে চলে গেলে আনন্দ করলে ফুর্তি করলে ভালো হতো, ও মানে বেশ ফুর্তি করছে আনন্দ করছে, ওর সঙ্গে থেকে বিরিয়ানি খেয়ে আনন্দ করতে পারতাম। দুই বন্ধু আবার নিজের টাইম কাটিয়ে যে যার মতো করে ফিরে এসছে। ফিরে আসার পথে আবার ওর রাস্তায় ফিরছে, হঠাৎ করে রাস্তায় যেতে যেতে যে বন্ধুটি কালীমার দর্শনে গেছিল তার পায়ে একটি কাঁটা ফুঁকে যায়, আর যে বন্ধুটি পতিতালয়ে গেছিল সে পায়ে একটা স্বর্ণদুল। তখন যে যার পায়ে কাঁটা ফুটেছে তার মনে খুব রাগ হয়েছে, মা এটা তোমার কেমন খেলা, আমি তোমার দর্শনে গেলাম আর সে একটা খারাপ জায়গায় গেল, সে পেল স্বর্ণদুল, আমি পেলাম কাঁটার হুল। তো এটা কোশ্চেন থেকেছে, এবার দুজনেই তারপরে দেহ রেখেছে, উপরে গেছে, উপরে পাপ পুণ্যের বিচার হচ্ছে। উপরে পাপ পুণ্যের বিচারে কেমন হচ্ছে, যিনি যার পায়ে কাঁটার হুল ফুটেছে তিনি প্রশ্ন করছেন আপনাদের বিচার সম্পূর্ণ ভুল। কেন না, কেন এটাই, আমি গেলাম মায়ের দর্শনে ধার্মিক জায়গায়, ও গেল অধর্মের জায়গায়, ও পেল স্বর্ণদুল আর আমি পেলাম কাঁটার হুল। তখন উনি ভগবান বলছেন তুমি পূর্বজন্মের কৃতকর্মের ফলে এমন কিছু পাপ করেছিলে, দরিদ্র হয়েছিলে, এমন কিছু পুণ্য করেছিলে, গরিবকে সেবা দিয়েছো, ধর্ম করেছো, তাই জন্য তুমি মন্দিরে গেছিলে। ও এমন কিছু পুণ্য করেছিল, অর্থের প্রাচুর্য পেয়েছে, কিন্তু ভগবত পাইনি। কিন্তু ওই কর্ম ফলের দ্বারা তোমরা ওই জীবনে গেছো, কিন্তু ওইখানে ওই জীবনে গিয়ে জীবনের যে কর্ম, কেউ ও মন্দিরে গিয়ে কি কর্ম করলো, তুমি মন্দিরে গিয়ে কর্ম করলে তো মানসিক চিন্তায় ছিল পতিতালয়, ও পতিতালয়ে গিয়ে মানসিক চিন্তায় ছিল মা, তাই ওখানের কর্ম ফলের তো ভোগ পেতে হবে বাবা। তুমি মন্দিরে গেছো পূর্বজন্মের কৃত কর্ম ফল, ও গেছে পতিতালয়ে, ওখানে গিয়ে ভালো কর্ম করেছে,
তাই পেয়েছে স্বর্ণদুল, তুমি ওখানে গিয়ে ভুল কর্ম করেছো তাই পেয়েছো কাটা ধুল। তো আমরা যাই কর্ম করি না কেন, কর্মের মধ্যে কায়িক, মানসিক এবং বাচিক কতটা শুদ্ধতা, আধ্যাত্মিকতা এবং সচেতনতা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি কি করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আজকে আমি কোনো ক্ষমতা পেয়েছি, কোনো পাওয়ার পেয়েছি, কোনো প্রতিষ্ঠা পেয়েছি, ওটাকে মিসইউজ করে আমি যদি মনে করি আমি অনেক বড় হনু, বা আমি অনেক পাওয়ার পেয়ে আমি কিছু না করি, আমি মনে করি আমি অনেক সুখী, আমরা কিন্তু উভয়ই ভুল। আমাদের শরীরের দ্বারা, মনের দ্বারা এবং অঙ্গের দ্বারা আমাদের চেষ্টা করতে হবে, এবং চেতনার দ্বারা আমাদের সেই বুদ্ধি কাজে লাগিয়ে ভালো কাজ করতে হবে। এটাই ধর্ম আর কর্মের ব্যাখ্যা। আমাদের এই বছরটা কিন্তু রবির বছর। হ্যাঁ। তো আপনি এর আগের যখন পডকাস্টে এসেছিলেন তখন বলেছিলেন যে অনেক রকমের কথা আপনি বলেছিলেন, রেখেও ছিলেন। আমি এবার জানতে চাইবো যে যারা ধরুন ভাবছে যে রবির বছর তো একেবারে আমি রবির জাতক, আমি বিশাল ভালো হবে আমার সময়, বা আমি চন্দ্রের জাতক আমার ভালো হবে না, তো আপনি একটু দর্শকদের জন্য একটু যদি বলে দেন, কারণ কর্মের সাথে এই বছরের যে একটা মেলবন্ধন যদি আপনি রাখতে পারেন ছোট করে তাহলে ভালো হয়। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো কৌশিক তুমি। দেখো, রবি কে? সূর্য। সূর্য মন্ত্রে পরিষ্কার বলা আছে, কেউ রবিকে পাপ গ্রহ বলে, কেউ রবিকে শ্রাপিত গ্রহ বলে, কেউ রবিকে খুব পাওয়ারফুল গ্রহ বলে। আমি মনে করি রবি হলেন স্বয়ং নারায়ণ। অর্থাৎ আমাদের মন্ত্র যখন বলি সূর্য নারায়ণায় নমঃ, অর্থাৎ সূর্য আর নারায়ণ, নারায়ণেরই একটি রূপ হলো সূর্য। সূর্যকে গ্রহরূপে আমরা একটু পিছিয়ে রাখি, তার কারণ শনিকে প্রাধান্য দিই বলে, কিন্তু গ্রহমণ্ডলের প্রধান গ্রহ কিন্তু রবি। যিনি প্রধান হন তার অনেক কর্ম, অনেক সিদ্ধান্ত আমাদের কখনো কখনো অপ্রিয় হয়, তাই আমরা রবিকে পাপ গ্রহ বলেও কেউ কেউ ব্যাখ্যা করে থাকি বা ব্যাখ্যা করেন। আজকাল তো অনেক ব্যাখ্যা শুনি, আমি এটাও বুঝি এটা বই থেকে পড়েই করছে, কিন্তু আমি যতটুকু বেদ পুরাণ আদি পড়ে আমার অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমার ফিল হয়েছে রবি এমনই একটি গ্রহ, সে আপনাকে ঊর্জা দেয়, আপনাকে অর্থ দেবে না। অর্থ কেউ দেবে না, আপনাকে কোনো গ্রহই দেবে না। শনিও গ্রহ অর্থ দেবে না, বৃহস্পতি অর্থ দেবে না। একদম আমি অন ক্যামেরা বলছি, আপনাকে কোনো গ্রহ অর্থ দেয় না। অর্থ দেয় আপনার চেষ্টা, আপনার কর্মদক্ষতা, আপনার প্রচেষ্টা। এই কর্ম, চেষ্টা, প্রচেষ্টা, দক্ষতা এগুলো আসে গ্রহ থেকে। যেরূপ আজকে সূর্য খুব, আকাশে সূর্য খুব সুন্দর পরিষ্কার উঠেছে, আপনি কাজ করতে এনার্জি পাবেন। আবার আকাশে সূর্য উঠেছে একটু মেঘাচ্ছন্ন আছে, আপনার এনার্জি লেভেল স্লো লাগবে। আবার অন্ধকার হয়ে গেছে, আপনি আতঙ্কিত হবেন। অর্থাৎ গ্রহ আপনাকে কনফিডেন্স দেবে, কি আপনাকে করতে সাহায্য করবে, আপনি কিভাবে যাবেন সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে গ্রহ। আপনি যে তুমি যে প্রশ্নটা করলে যে রবির বছরে কি আমি খুব বড় লোক হয়ে যাব, আমি রবির জাতক, আমি খুব ভালো থাকবো, চন্দ্রের জাতক খুব খারাপ থাকবো, কোনো কনসেপ্টই আমি বলবো সম্পূর্ণ কনসেপ্টই ভুল। আপনি রবির জাতক হতেই পারেন, রবি আপনার খারাপ জায়গায় বসে আছে, আপনি কুঁড়ে, আপনি প্রচণ্ড ড্রিঙ্ক করেন, আপনি বড়দেরকে অত্যাচার করেন, আপনি কারোর কথা শোনেন না, আপনি গরিব দুঃখীকে মানেন না, আপনার কি করে ভালোভাবে হতে পারে না। যদি আপনি আপনার কাছে কনসেপ্ট অর্থ, এরকম প্রচুর লোকের আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারি, প্রচুর প্রচুর টাকার মালিক, রাতের ওই বাড়িতে 4টে ফ্লোর আছে, মেয়ে থাকে সেকেন্ড ফ্লোরে, বউ থাকে ফোর্থ ফ্লোরে, মা থাকে গ্রাউন্ড ফ্লোরে, বর থাকে ফার্স্ট ফ্লোরে। ওটাও কি জীবন নাকি? অর্থটা কি শুধু জীবন নাকি? জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করা মানুষ হিসেবে আমি অর্থটাকে সব কিছু মনে করি না। অর্থ প্রয়োজন, অর্থ সমস্ত কিছু নয়। রবির জাতক আমি খুব ভালো থাকবো, তুমি যদি কর্ম করো রবির মতো করে তবেই ভালো থাকবে। যেরূপ আমি ব্রাহ্মণ সন্তান, গলায় যজ্ঞোপবীত আছে, আমি যদি পুজো করি, আমার পুজোতেই পরিচিতি, আমার জ্যোতিষীতেই পরিচিতি, আমি জ্যোতিষী করি, আমি যদি পুজো করি, আমি যদি আমার কর্মের সঙ্গে লেগে থাকি, আমি অর্থ উপার্জন করব। আমি যদি মনে করি রাম খুব সুন্দর প্লেন চালাচ্ছে, ভালো ড্রেস পরে হাঁটছে, সঙ্গে সুন্দর রমণী আছে, আমিও কালকে প্লেন চালাবো,
কি হবে, আমার সঙ্গে সঙ্গে আরো 700খানা যাত্রীর প্রাণ যাবে। অর্থাৎ আমি রবির জাতক, আমি চন্দ্রের জাতক, রবির বছর, এগুলো কৌশিক আমি বলছি তোমাকে, মানুষকে এগুলো থেকে বেরোতে হবে। যতদিন মানুষ এগুলো থেকে দূরে ছিল, মানুষ জ্যোতিষীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আজকে জ্যোতিষী রোস্টিংয়ে পরিণত হয়েছে, জ্যোতিষী আজকে রিলসে পরিণত হয়েছে, জ্যোতিষী আজকে মানুষের কাছে ড্রয়িং রুমে চর্চার বিষয় হয়েছে। যে জ্যোতিষী ছিল সাধনার বিষয়, যে জ্যোতিষী ছিল সম্মানের বিষয়, যে জ্যোতিষীকে মানুষ দেখলে আগে নমস্কার করতো, হাত জোড় করে কথা বলতো, সেই জ্যোতিষীকে দেখলে একটা সামনে ওয়ার্ড ইউজ করে কথা বলে। কারণ আমরাই তো নষ্ট করছি কিছু ভিউজ, কিছু সাবস্ক্রিপশন, কিছু আমাদের ফেমাস হওয়ার জন্য এমন কিছু আলটপকা মন্তব্য করছি যেগুলোর কোনো যুক্তি নেই। সমাজে অনেক যুক্তিবাদী, বাস্তববাদী, জ্ঞানী মানুষ আছেন যারা বোঝেন, তাদের কাছে কি মেসেজ যাচ্ছে। তা সত্যি আমরা যাকে সম্মান করতাম, ভালোবাসতাম, সেই জ্যোতিষী এই কথা বলছে, তার মানে জ্যোতিষী জিনিসটাই ফালতু। যে মানুষটা ভুল মেসেজ দিল, তার জন্য জ্যোতিষ জগতের ক্ষতি হলো। আমি মনে করি প্রত্যেক মানুষের উচিত এগুলো থেকে বেরিয়ে আসুন, নিজের জন্ম অনুযায়ী, জন্মবার, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম তিথি, জন্ম সময়, এগুলোকে নিয়ে ভালো জ্যোতিষের কাছে যান, সুপরামর্শ নিন। অনেক জ্যোতিষীর কাছে আপনি বলবেন জ্যোতিষীর কাছে গেলে তো প্রচুর টাকা লাগে, ঘোড়ার ডিম লাগে, ঘোড়ার ডিম লাগে। তার জন্য চন্দন শাস্ত্রী আছে। চন্দন শাস্ত্রী নয়, চন্দন শাস্ত্রী তো কারোর থেকে সৃষ্টি। আমার মতো আমি তবুও লোভী, আমার অর্থের প্রয়োজন আছে। আজকে আমাকে সমাজে চলতে গিয়ে গাড়ির ব্যবহার করতে হয়, আমাকে ভালো রিস্ট ওয়াচ ব্যবহার করতে হয়, আমাকে আজকে পাঞ্জাবি পড়তে হচ্ছে সমাজে চলতে গিয়ে। বহু জ্ঞানী গুণী মানুষ আছেন যারা এখনো একটা ধুতি, একটা পাঞ্জাবিতে 6 মাস কাটান। তারা জ্ঞানের ভান্ডার, বহু জ্ঞানী গুণী মানুষ আছে, গ্রামে গঞ্জেই আছে। তাদের কাছে যান না, বসুন না, শিখুন না, জানুন না জ্যোতিষটা কি। অনেক অনেক কিছু জানতে পারবেন, সঠিক তথ্য জানতে পারবেন। একটু একটু জল খেয়ে নিন, আপনার শরীরটা গলাটা আস্তে আস্তে ভাঙছে। আমরা এই কথার মাঝখানে একটা প্রশ্ন রাখবো, যেটা হচ্ছে যে আমাদের না একটা মানে ভুল ধারণা বা ভুল কনসেপ্ট কোনো না কোনোভাবে স্যার এসছে, যেটা হচ্ছে যে জ্যোতিষের কাছে গেলে একটু গলা টিপে ধরবে বা একটু টাকা আদায় করে নেবে। কারণ আমাদের অনেক লোকেরা হিস্ট্রি বলে, দাদা আমি এতজনের কাছে গেছি, আমরা ঠিকভাবে সুরাহা পাইনি বা ভালোভাবে আমাদেরকে গাইড করেনি। 2-3টে কথা শুনে বলছে তোমার এই এই প্রবলেম আছে, এই রত্ন পড়তে হবে, তুমি যদি আমার কাছ দিয়ে নাও তাহলে তুমি গ্যারেন্টি পাবে, নয়তো পাবে না। এরকম অনেক রকমের আপনি জানেন, এগুলো আপনিও ফেস করেন। তার সাথে সাথে আপনি আমাকে এটাও মানে আপনি জানেনই এটাই, মার্কেটে কিন্তু অনেক রকমের বইও আছে, মানুষের কাছে তাও সময় নেই যে বইটা পড়বো। আজকাল যারা পডকাস্ট দেখছে তাদের তো ভেতরে একটা লাগছে না যে পডকাস্ট দেখি না কতটা ভালো লাগছে, শুনে যাই বা শুনে একটু বুঝি না। আমার প্রশ্নটা একটা, আমি একটা কথা বললাম, আমার প্রশ্নটা আমি করতে পারলাম না, যেটা হচ্ছে যে কোনো না কোনোভাবেই এই জ্যোতিষীরাই কিন্তু জ্যোতিষটাকে নষ্ট করেছে, আপনার মনে হয় না এটা? একদমই তাই কৌশিক। মানে বিষয়টা হলো, আর এটা তো আজকালকার মানে জাস্ট এসছে সবে সবে, এরকম তো না, না এটা তো কয়েক হাজার হাজার বছর আগে কয়েক থেকে। লক্ষ, সূর্যচন্দ্র যতদিন, হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র ততদিন। দেখো জ্যোতিষটাকে বুঝতে হবে। আমি তোমায় বলছি, তুমি নেক্সট পডকাস্টে হুম, বা তোমার কখনো কোনো পরিচিত হুম, অনেক জ্ঞানী গুণী মানুষ তোমার কাছে আসেন, একটু জিজ্ঞেস করবে তো ওনাদেরকে যে জ্যোতিষ কাকে বলে, জ্যোতিষ কি, জ্যোতিষের উৎপত্তি কোথা থেকে। ধরো তোমার চোখ, এটা চোখ, কার চোখ বলতে হয় তো, গরুর চোখ, ছাগলের চোখ, মানুষের চোখ। ঠিক। পা, কার পা, কোনো তো প্রাণীর পা। তো জ্যোতিষটাও তো কারুর একটা সন্তান, তার তার পিতা কে, জ্যোতিষ গ্রন্থের রচয়িতা কে, জ্যোতিষ মানে কি, এটা জিজ্ঞেস করবে তো। এই জায়গাটাতে আমরা যাইনি বলেই আজকে জ্যোতিষকে নিয়ে কিছু কিছু মানুষ ভয় পায়। এবং শুধু জ্যোতিষকে আমি দোষ দেবো না, দোষ দেবো তোমাদের মতো মানুষকেও। কেন বলো তো? তোমরাই প্রথমে গিয়ে জাজ করো। যদি আমি আজকে একটু গেরুয়া বসন পরে, হুম, গলায় ভিন্ন কয়েকটা বেশ মালা, বিশাল বড় একটা এখান থেকে সিঁদুর এখানে পর্যন্ত করে, যদি পাগড়ি টাগড়ি নিয়ে একটা মুন্ড, মানে ওই পাথরকে কেটে কেটে মাথা বানিয়ে তার যদি মালা পরতাম,
তুমি বলতে গুরুজি, তান্ত্রিকজি কিছু একটা করুন, আমার খুব সময় খারাপ যাচ্ছে। কেন? জ্যোতিষটা কি বেশের? জ্যোতিষটা বেশের নয়, জ্যোতিষটা হচ্ছে জ্ঞানের। এবারে এই জায়গা থেকে মানুষকেও সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? মানুষকে সচেতন হতে হবে আমি কার কাছে যাচ্ছি। আমি একটি বেশভূষারূপী বা বহুরূপী প্রাখণ্ডের কাছে যাচ্ছি, না প্রকৃত জ্ঞান অর্জনের কারী জ্ঞানী মানুষের কাছে গিয়ে নিজের সমস্যা সুরাহা করতে আছি। এবার মানুষ যেটাকে চাইবে, আর প্রোডাক্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম লোক রেডি আছে। একটা তুমি বিভিন্ন রকম বিসলেরির জল পাবে, বিসলেরিটাকে বিলসেরি আছে, বিসলারি আছে, অনেক আছে, অনেক রকম আছে। তো দোকানদার সেটাকে বিক্রি করবে যেখানে প্রফিট বেশি বাবু। তো তোমাকে আগে সচেতন হতে হবে। ভণ্ড জ্যোতিষ তো আমাদের আমরাই, আমি খারাপ জ্যোতিষ, কি জ্যোতিষ সাবজেক্টটা ভালো। কারণ সহি গগন বিহারী কলম সধ্বংসকারী দশশতকরধারী জ্যোতিষাং মধ্যচারী বিধিরপি বিধিযোগাদ গ্রস্যতে রাহুনাশো লিখিতম ইয়ে ললাটে প্রজিতুঙ্ক সমর্থ। ললাটে যেটা লেখা আছে কারোর ক্ষমতা আছে খণ্ডন করার। তাহলে জ্যোতিষ কি করে? জ্যোতিষাং মধ্যচারী, মধ্যচার মানে রাস্তা দেখাবে, তোমাকে নিয়ে যাবে, সঙ্গ দেবে, তোমার ব্যথা লেগেছে হাত বুলিয়ে দেবে। ডাক্তার কখনো রোগ নির্মূল করতে পারে না, ডাক্তার রোগের চিকিৎসা করতে পারে। জ্যোতিষ ভাগ্য বদলাতে পারে না, জ্যোতিষ ভাগ্য বদলাতে কর্ম করার সহযোগী হতে পারে। আমাদের এই বছরটা শুরু হয়েছে একটা প্লেন ক্র্যাশের আমরা শুনতে পেয়েছি, এবং আমাদের বাংলাতে অনেক রকমের ঘটনাও ঘটছে, বা অন্যান্য যারা এসছেন তারা বলেছেন যে এই বছরটা কিন্তু রবির বছর। এখানে কিন্তু যারা আগের বছর বা তার আগের বছর যারা কর্মফল খারাপ করেছে তারা এই জন্মে বা এইবারে শাস্তিটা পাবে। আপনার কাছে কি মনে হয়, এটা কি ঠিক আছে? ঠিক বলেছেন? এটা তো অবশ্যই আমরা বছরের শুরু থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, প্লেন দুর্ঘটনা, বিভিন্ন রকম মানুষের অকস্মাৎ মৃত্যু। আপনার চেম্বারের সামনেও একটা ঘটনা, আমার চেম্বারের সামনে একটা ঘটনা ঘটেছে, খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে। এইরূপ কৌশিক অনেক কিছুই ঘটবে। শুধু আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলে রাখি, তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে: আগুন, ভূমি এবং জল। এই তিনটে সংযোগে এই বছর বিভিন্ন রকম প্রাকৃতিক নিজে তৈরি করা বা চক্রান্ত করে বহু রকম দুর্ঘটনা ঘটানো হবে, বহু মানুষের প্রাণহানি হবে, বহু মানুষ তার কর্মফলের দরুন কারাবাস পাবে। এই বছর বহু মানুষ এই বছর না আরেকটা জিনিস খুব বড় আমি বলে রাখি, আত্মহত্যার প্রবণতা বাড়বে, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার প্রবণতা বাড়বে। এই বছরটা একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রতি বছরই আমাদের দেখবে তুমি, এটা নর্মাল ব্যাপার ঘটে, কিন্তু এই বছরে বিশেষভাবে আমি বলবো একটু মাথায় রাখা দরকার। কারণ রবি মাথা গরমের একটা ব্যাপার থাকে, রবি অস্তিত্ব লড়াইয়ের একটা ব্যাপার থাকে, রবি নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার একটা ক্ষমতা ব্যবহার করার একটা ব্যাপার থেকে থাকে। তাই জন্য এই সময় চক্রান্ত বহু হতে পারে, চক্রান্তের দ্বারা প্রাকৃতিক কারণেও। যেখানে যেখানে অগ্নি বা আগুন সংক্রান্ত বিষয় থাকবে, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা আগুন লাগা হতে পারে, সেটা তোমার বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হতে পারে, বিভিন্ন রকম মঙ্গল কানেক্টেড যে কোনো কাজ, রবি মঙ্গল শনি কানেক্টেড যে কোনো কাজই এই বছর খুব বেশিভাবে দেখা দেবে। ওকে। আর আমরা দৈনন্দিন জীবনে এই কর্মফল নিয়ে যখন কথা হচ্ছিল, আমরা দেখতে পাই যে অনেক মানুষ অনেক রকমের ঠক করে বা অনেক রকমের চুরিচামারি বা যেগুলো আমরা বলে থাকি বা দেখতে পাই, মানে অনৈতিকর কাজ যেগুলো বলতে গেলে, করার পরও তারা না হ্যাপি থাকে, নানান জায়গায় ঘুরতে যাচ্ছে, দুবাইতে গিয়ে ওয়ার্ল্ড কাপও দেখে এসছে, বা এদের দেখে মনে হয় না যে এরা কোনো দুর্নীতি করেছে, ভালো আছে। তা আমার প্রশ্ন মনে হয় কি, এনারা কি শাস্তি পাবে নাকি আগের জন্মের কোনো কর্মফল এখন ভালোভাবে ভোগ করছে? একদমই তাই। দেখো কোনটা দায়ী, প্রথমটা লাস্টের কথা তোমার তাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো একটা জায়গাতে গেছো, তুমি কখন খুব ফুর্তি করে বলো তো? মনটা হালকা থাকবে, টাকা থাকবে। ইয়েস, তোমার কাছে প্রচুর টাকা আছে,
তুমি প্রচণ্ড ফুর্তি করবে। তুমি চিন্তা, তখন তোমাকে যদি কেউ 10 টাকার টিপস হয় না, তুমি 500 নোট বের করে ধরিয়ে দেবে, কারণ প্রচুর ভর্তি আছে। এবার ওইটা এমন একটা জিনিস, লক্ষ্মীকে কি বলা হয়? চঞ্চলা। সে কখনো স্থায়ী নয়। ওই টাকাটা যতদিন তোমার কাছে আছে তুমি রাজা, টাকাটা শেষ হবে। দেখবে যারা খুব দুর্নীতি, বাটপাড়ি, বদমাশি করেও খুব ভালো আছে, এন্টারটেন জগতে আছে, আলটিমেট ওরা পূর্বজন্ম তথা ওর পিতা, ওর পিতৃপুরুষের অর্জিত পুণ্য তথা অর্থের ধ্বংস করছে। তার শেষের কিন্তু শুরু হচ্ছে ওটা। শেষ যেদিনকেই হবে, যত উপরে সে উঠছে তার পড়াটা তত খতরনাক হবে। আমি নাম করছি না, বহু রাজনীতিবিদের তুমি একটুখানি খোঁজ নিয়ে দেখো, কেউ হসপিটালে ভর্তি আছে, তাকে কেউ দেখতে যায় না। তার প্রভাব, তার প্রতাপ আমি নিজে দেখেছি, আমি সঙ্গ করেছি, মিশেছি। আজকে সেই মানুষটার জন্য খারাপ লাগে, কিন্তু কর্মফল। বহু মানুষের হাহাকারের উনি আসামি বা দোষী। 1, 2, একজন বিখ্যাত রাষ্ট্রপতি, আমি নাম করছি না, আমাকে খুব স্নেহ করতেন, উনাকেও দেখেছি। যখন উনি পদে ছিলেন, উনার রাষ্ট্রপতি ভবনে কাতারে কাতারে লোক, কাতারে কাতারে লোক। যখন উনি পদচ্যুতি ঘটল, উনি পদ থেকে নিজের সময়সীমা পূর্ণ করে বাড়িতে ফিরলেন, বাড়ির বাইরে তাকিয়ে থাকতেন যে কেউ এসছে কিনা। মৃত্যুর সময় কেউ একটা মানুষ যায়নি। ওর সন্তান মাদকদ্রব্যে আসক্ত, একটি কন্যা, বিবাহ বিচ্ছেদ হলো, আবার বিয়ে, সেকেন্ড স্টাফ, বিভিন্ন রকম সমস্যার মাধ্যমে জীবনটাকে পুত্র শোকে লাস্টে মরতে হয়েছে। আবার আমি যদি বলি উল্টো দিকে, আমাদের জগতে সাধু সন্ন্যাসীদের অনেকে গালাগালি দেয়, অনেকেই অনেক কথা বলে, ও দেখো ভণ্ড বাবা, দেখো রোজ রয়েলসে ঘুরছে, দেখো ভণ্ড বাবা রূপর সিংহাসনে বসে আছে। আর ওর ছোটবেলার কর্ম, ওর ত্যাগ, ওর ভগবানের প্রতি ভরসা, যে শেষ বয়সে কয়েক হাজার শিষ্যের মাধ্যমে পুষ্প বিছানায় মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণের পরে গোলাপ জল, চন্দন কাঠি দেওয়া হচ্ছে। সেটাও তো কর্ম। ওর কাছে অর্থ ছিল না, বৈভব ছিল না, ছিল ভগবত। অর্থ, দুর্নীতি, পাপ কাজ, পাপ বাপকেও ছাড়ে না। শাস্ত্রে একটা কথা আছে, স্ত্রীভির বর্ষেই স্ত্রীভির মাসেই স্ত্রীভির পক্ষেই স্ত্রীভির দিনেই অত্যুৎকটেই পাপ পুণ্যেই রেহিব ফলমাশ্নুতে। 3 বর্ষ হোক, 3 মাস হোক, 3 দিন হোক, 3 পক্ষ হোক, অতি উৎকট পাপ পুণ্যের ফল তোমাকে এখানে ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। আগের একটা পডকাস্টে আমি একটু পলিটিক্স নিয়ে কথা বলেছিলাম। এই বছরে কি আগের বছর বা তার এতদিন ধরে যে আমাদের চলছে যে নানান টাইপের কর্ম, তাছাড়া 2026-এ কি আমরা কোনো ফল দেখতে পাবো? যেটা আপনি আগেরবার বলেছিলেন পরিবর্তন হতে পারে, এইবারে কি খুবই তো কাছাকাছি চলে এলো, কি মনে হচ্ছে? আমি বলেছিলাম, আবার বলছি, মানে ফলাফল বেরোনোর পরে আবার তুমি ডাকবে আমাকে, আমি আবার অবশ্যই তোমাকে চোখে বুঝিয়ে দেবো বা বলে দেবো, বা তোমার কাছে প্রমাণ থাকলো এটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন নয়, তোমার কাছে ওটা পলিটিক্স, আমার কাছে ওটা সমাজ সংস্কার। দেখো, পলিটিক্স একটা হচ্ছে প্রেক্ষাপট। আমাদের কাছে যারা আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি, আমাদের কাছে কিন্তু বছর শুরু হয় ওই জানুয়ারিতে বা বৈশাখে নয়। আমাদের বছর বা আমাদের মাস, এগুলো আমাদের সম্পূর্ণ আলাদা সিস্টেম আছে। তো আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। আমরা দেখি সমাজের পরিবর্তন হচ্ছে কিনা, কে করবে, কে পদে থাকবে, কার দ্বারা হবে, আমাদের ওগুলো কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু যেহেতু সমাজে আমরা বাস করি, সমাজে আমরা তো ওদের দ্বারাই প্রভাবিত। তাই আমি বলছি যে খুব শীঘ্রই তুমি দেখতে পাবে অনেক কিছু দুর্ঘটনা ঘটবে, এবং অনেককে আশা করে আছে অনেক বড় বড় মাথা জেলে যাবে, অমুক হবে তমুক হবে। সেরকম কিছু বড় দুর্ঘটনা ঘটবে না, কিছু সাজা হবে। সাজাটা হবে
এই প্রথম তোমাকে যে কোশ্চেনটা আমি অ্যান্সার দিয়েছিলাম, যে ক্ষমতার চলে গেলে বা ওই ভোগের সময়টা পেরিয়ে গেলে ফল পেতে বাধ্য, পরিবর্তন হতে বাধ্য। এবং সমাজে তুমি যে প্রশ্নটা করলে যে ভালো কিছু হবে কিনা, আমি বলছি সমাজে কর্মেরও সংস্থাপন হবে, সমাজে শিক্ষারও উন্নতি হবে, স্বাস্থ্যেরও উন্নতি হবে। কারণ হতে হবে, রবি তো, আমরা যদি রবিকে মানি, রবি এনার্জি নিয়ে আসে, রবি সম্মান নিয়ে আসে, রবি সুস্বাস্থ্য নিয়ে আসবে, রবি শিক্ষা নিয়ে আসবে। কারণ সূর্য হলো খুব বড় একজন গুরু, শিক্ষক। কারণ হনুমানজির গুরু হলেন সূর্যদেব ভগবান। তো সূর্য শিক্ষাও ভালো দেবে, স্বাস্থ্যও ভালো দেবে। কারণ রবির দ্বারা আমরা বিভিন্ন রকম রোগের বিচার করে থাকি। তো রবির বছর, রবি ভালো কানেকশন নিয়ে আসছে, তো ভালো হবে, সমাজ অবশ্যই প্রতিষ্ঠা হবে, পরিবর্তন হবে, ভালো হবে। শিক্ষার কথা বললেন, কি মনে হয় চাকরি যারা হারিয়েছেন তারা কি আবার ফেরত পাবে? আপনার মতে, যদি আপনার মনে হয় আপনি স্কিপ করে দিতে পারেন। দেখো, ব্যাপারটা তো ওটা না, ওই বিষয়টা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে আমি কোনো কিছু লিঙ্ক পাইনি, পাননি? ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে, না, আপনার কাছে কি মনে হয় এই কাজটাকে, আবার যে এই কাজটা হয়েছিল, যদি আপনার মনে হয় আপনি বলবেন যে না কৌশিক আমি এর কোনো কমেন্ট পাস করবো না, কারণ এটা সিবিআই আন্ডারে চলে গেছে। হুম, আপনার কি মনে হয় জিনিসটা কি ঠিক হয়েছিল নাকি মানে ঠিক হতে পারে? আপনার দেখো, মতে কি মনে হয়? আমরা জ্যোতিষ বলো, ধর্ম বলো, শাস্ত্র বলো, আমরা ভাস দিই, আমরা ভাস দিই। ভাস মানে হচ্ছে একটা ব্যাখ্যা করি। ব্যাখ্যা। মেনে নেওয়া, সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ লোক সমাজের নিজস্ব ব্যক্তিগত অভিমত বা নিজস্ব চিন্তাভাবনা। সে জায়গা থেকে যখন আমাদের দেশের বিচার ব্যবস্থা এখানে ইনভলভ, যে প্রেক্ষাপট বর্তমান চলছে, একজন জ্যোতিষ চর্চাকারী মানুষ হিসেবে আমার চেম্বারে বহু মানুষকে কাঁদতে দেখেছি। আমার চেম্বারে এসে বহু মানুষকে এটা বলতে শুনেছি, গুরুজি আমি মরে যাব, গুরুজি জমি বিক্রি করে চাকরিটা পেয়েছিলাম, গুরুজি লোন করেছি, বাড়ি হয়েছে, চাকরিকে দেখেই আজকে চাকরি যদি কিছু হয়ে যায় মরে যাব। তো এটা খুব বেদনাদায়ক। তা বাদে সমাজের তথা ওই প্রেক্ষাপটটা আমি বিশেষ ওটা গভীরতার চোখে দেখিও নি, ঠিক আলোচনা আছে, করিনি। কোনো ব্যাপার না। আমরা নেক্সট টপিকে যাই, যে হচ্ছে আমরা যে অনেকভাবে চেষ্টা করি নানান টাইপের কর্মগুলোকে আমরা কোনো রকম তন্ত্রের দ্বারা বা ধরুন কোনো রকম পাথরের দ্বারা বা কোনো রকম জ্যোতিষ চর্চা মানুষের কাছে গেলে আমরা বলি যে আমার এই কর্মটাকে বাদ দিতে। যেমন ধরুন আপনি এরকম পাওয়া যায় মাঙ্গলিক দোষ, এটাও তো একটা কর্মের মধ্যে পড়ে। আমি কি কোনো জায়গায় ভুল বলছি? মাঙ্গলিক দোষ কর্ম নয়, মাঙ্গলিক দোষ হলো একটা জন্ম ছকে গ্রহের অবস্থান অনুযায়ী তোমার চিন্তা ভাবনা। তো তাহলে তো এটা তো আমার তো আগের জন্মের হিসাবে তো সেটা এটার সাথে তো কানেক্টেড আছে। হ্যাঁ অবশ্যই, কারণ আগের জন্ম হিসাবে তো আমি এই দোষে এটা কর্ম পেয়েছি, যে হ্যাঁ অবশ্যই, মাঙ্গলিক দোষ বা অবশ্যই, কালসর্প দোষ। অবশ্যই। হ্যাঁ দেখো, ব্যাপারটা এগুলো ওটাই। মানে এগুলো কি কাটানো যায় আপনার কাছে? কি মনে দোষ হয়? কখনো কাটানো যায় না, দোষকে শান্ত করতে হয়, দোষকে আগে জানতে হয় দোষটা কি। মাঙ্গলিক দোষ, আমাকে কেউ বললো তোমার মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষটা কি, খায় না মাথা দেয়, বুঝলাম না। তো আমি কি করে নিজেকে পরিবর্তন, তোমাকে আমি যদি বলি তুমি দোষ করেছো, শুধরে যাও, তোমাকে আমি দেখে নেব, তোমাকে তোমার ব্যাখ্যা করতে হবে যে কৌশিক তুমি আমাকে যে জলটা দিয়েছিলে সেই জলটার মধ্যে পোকা ছিল, তাই জন্য জলটা আমি খুব রেগেছি, জলটা খেতে পারিনি, তুমি অন্যায় করেছো। তবেই তো তুমি পরবর্তীকালে আমাকে জলটা পরিষ্কারভাবে দেবে। আমি তোমায় বোঝাতেই না পারি দোষটা কি করেছো, তা তুমি পরিবর্তন করবে কি করে? যিনি জ্যোতিষ বিচারটা করছেন, মাঙ্গলিক হোক, কালসর্প হোক, গুরুচণ্ডালী হোক, সাপিত হোক, বিষ হোক, যে দোষই বলুক না কেন, ওই নামে মাঙ্গলিক ভয় পেলাম, নামে কালসর্প ভয় পেলাম, নামে গুরুচণ্ডাল ভয় পেলাম। আগে দোষটা কি জানতে হবে, দোষটা সম্পর্কে বুঝতে হবে। সেই দোষটা সম্পর্কে তুমি যদি বুঝে যাও, তুমি নিজে নিজেই পরিবর্তন করতে পারবে, এবং সেই পরিবর্তনের একটা ব্যবস্থা হয়। তুমি বিবাহ করছো, তুমি তো ডিরেক্ট মেয়েকে নিয়ে এসে বাড়ি ঢুকাতে পারতে, ঢোকায়ও নাকি, ঢোকায়ও করে বিবাহ তো হয়, হয় নাকি? হয়। অনেকে আবার আড়ম্বরের মাধ্যমেও করে। কেন করে? নিজের স্মৃতি, কিছু শৃঙ্খলা, কিছু বাস্তবের সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া, লোক সমাজে নিজেকে পরিচয় করানো, এবং সবার সঙ্গে নিজের স্ত্রীর আলাপ করে দেওয়া, সঙ্গে সঙ্গে এই কনসেপ্টটা মাথায় ঢুকলো আমি বিবাহ করেছি, 10 জন জানে, যদি স্ত্রীকে ছেড়ে দিই লোকে কি ভাববে।
একটা সার্কুলারের মধ্যে জড়িয়ে নেওয়া, যাতে আগামী দিনে মালার মতো হয় না, মালায় ঢুকে গেলে টানতে গেলে ছিঁড়ে যাওয়ার ব্যাপার থাকে, ফুল যদি ঢুকে যায় আমি মালাতে যখন টানবো ছিঁড়ে যাওয়ার ব্যাপার থাকে, ঠিক সেরকমই যদি আমি স্ত্রীকে ছাড়া বা কিছু করার ব্যবস্থা করি বা চিন্তা করি, তো আমার সমাজে আমার সম্মানের রূপী বা ভাগ্য সম্মান সব কিছু নষ্ট হবে। সেই রূপ তুমি যদি জেনে যাও যে তোমার কি করণীয়, তুমি জীবনে কিন্তু সেটাকে ভুল করবে না, সঠিকটাই করবে। এবং তুমি যদি অনুষ্ঠানের মাধ্যমে করো, ঠাকুরের কাছে বসে প্রার্থনা করে পুজো করে যজ্ঞের মাধ্যমে সংকল্প নিয়ে যে মাঙ্গলিক রূপী এই দোষগুলো আমার মধ্যে আছে, আজকে আমি প্রতিজ্ঞা করলাম এগুলোকে ত্যাগ করে ভালো হওয়ার চেষ্টা করব, তখন তুমি আমি এতটা খরচা করেছি, ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি, না আমি মদ্যপান করব না, না আমি কোনো মহিলাকে খারাপ চোখে দেখব না, না আমি বাবা মাকে অসম্মান করব না, তাহলে অটোমেটিক তোমার প্রতিকার হবে। শুধু ঘি পুড়লাম যজ্ঞ করলাম তাতেও প্রতিকার হয় না। ওকে, একটা ভালো টপিক বললেন কিন্তু মাঝখানে, কি বলুন তো? কি বলুন তো? বিয়ে। আচ্ছা, সামনে কিন্তু সিজন আসছে। হ্যাঁ বিয়ে নিয়ে কি কোনো কথা রাখতে পারেন? হ্যাঁ, কি মনে হয় এই বছর যাদের বিয়ে হবে তাদেরই বলছেন নাকি অনেকে ভেঙে যেতে পারে, পরকীয়া যেতে পারে, আপনার কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস বারবার বলার চেষ্টা করি, দেখবে কৌশিক তুমি, কোনো কিছু বছর বা রাশি বা একটা জিনিস থেকে আমি বিচার করি না, কখনোই করি না। এটা আমাদের মধ্যে একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে, অমুক রাশিকে বিয়ে করলে ভালো হবে, কিন্তু জন্ম ছকে তার দাম্পত্য স্থানে ডিস্টার্ব আছে। তারপরেও বলি যারা এবছর বিবাহ করবেন, কারণ 2026 সাল কলিযুগের প্রথম চরণ চলছে, সোশ্যাল মাধ্যম মানে সমাজ মাধ্যমের সঙ্গে সঙ্গে আমরা আর্টিফিশিয়াল লাইফে অভ্যস্ত হয়ে গেছি, তাই জন্য বিবাহের পূর্বে আর পরে আর্টিফিশিয়ালের সঙ্গে সঙ্গে তোমার নিজের সম্পর্কের স্থায়িত্ব কি আছে দেখে নেওয়াটা খুব জরুরি। যদি ছক ভালো থাকে, যদি যোগ ভালো থাকে বিবাহ টিকবে, আর যদি ছক যোগ ভালো না থাকে বিবাহ টিকবে না। সে তুমি 2026-এ করো আর 2036-এ করো বা 1996-এ করেছো। আর চন্দন শাস্ত্রীর কাছে গেলে কি কি পাওয়া যাবে বিয়ের ব্যাপারে যদি বলা হয়? চন্দন শাস্ত্রীর কাছে গেলে বিয়ের ব্যাপারে কিছু সুপরামর্শ পাবে, জটক বিচার করাতে চাইলে জটক বিচার করাতে পারবো, বিবাহ সঠিক সময় করা উচিত কিনা। ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখবে দশা থাকে, অমুক তারিখ থেকে অমুক তারিখ বা অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত বিবাহের যোগ আছে। এই অমুক মাস থেকে অমুক মাসের মধ্যে তার জন্য শুভ কোন মাসটা, বা নারী পুরুষের যে স্ত্রী বা জাতক বা জাতিকার দুজনের মিলিয়ে একটা ডেট বের করতে হয়, চন্দ্র শুদ্ধ আছে কিনা। দেখা গেল নভেম্বর মাসে তুমি বিবাহ করবে স্থির করেছো, নভেম্বর মাসে বিয়ে করবে, তোমাকে কোনো জ্যোতিষীর কাছে গেলে বা আমার কাছে এলে আমি বললাম তুমি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মধ্যে বিয়ে করে নাও, তুমি স্থির করলে গুরুজি বলেছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, আমি নভেম্বরে করে নিই। নভেম্বর মাসে তোমার জন্ম ছক অনুযায়ী ওই দিনটা শ্যুট করছে কিনা সেটা খুব বিচার্য, সেটা আজকের দিনে কেউ করছে না, খুব বড় ভুল হচ্ছে এটা। শুধু জটক বিচার করালেও হবে না, দিন বিচারটাও করাতে হবে, যে ডেটটা নির্ণয় করছি সেই ডেটটা ঠিক আছে কিনা। কারণ যে পিতা বিবাহ দিচ্ছেন কন্যাকে, সে পিতার বাড়ি থেকে তার লক্ষ্মী যাচ্ছে, যে জাতক বিবাহ করছেন সে বাড়িতে লক্ষ্মী আনছেন। আমরা অর্থ লেনদেনের বাড়তিথি দেখি, একটা কন্যাকে আমি একটা বাড়িতে পাঠাবো, একটা ঘরের লক্ষ্মী বাড়িতে আনবো, তার জন্য বাড়তিথি আমি দেখবো না, মানবো না, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার দেখবে কেউ আমার বাড়ি থেকে জাতকের বাড়ি থেকে জাতিকার বাড়ি 50 কিলোমিটার দূর, বিয়ের লগ্ন আছে সন্ধ্যে 6টায় একটা আছে, রাত্রি 11টায় একটা আছে, ঠিক আছে একটু নাচানাচি করতে করতে যাবো, 11টাই হোক। দেখা গেল ওই সময় যে যোগ চলছে বা করণ চলছে জাতিকার জন্য কষ্টদায়ক, বিচ্ছেদকারক, সেটাও ইম্পর্টেন্ট। জ্যোতিষী সঙ্গে সঙ্গে পঞ্জিকা বিচার করা মানুষেরও খুব প্রয়োজন। পঞ্জিকা বিচার করতে পারলাম না, ছকে শুধু দশা দেখে পুঁথি বই বলে গেছে এই দশাতে বিবাহ হবে, ওই সপ্তম নবম চতুর্থ কানেক্ট হয়ে গেছে, এই দশা আছে বিবাহ হয়ে যাবে, হয়তো বিবাহ হবেও,
কিন্তু বিবাহটা কিভাবে হবে, তার বিবাহের সংস্কারের নিয়ম কি, কারণ বিবাহটা সংস্কারটা সঠিক সিদ্ধান্তে হচ্ছে কিনা সেটা দেখারও খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার যারা দর্শক আছে, আমি আবার রিপিট করছি, শুধু তিথি বা ডেট মাস দেখে বিবাহ করবেন না। আপনারা আপনার জন্ম ছক অনুযায়ী দিন চয়নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মানুষদের তো এইসব শুনলে হবে না, যেতে হবে তো আপনার কাছে। হ্যাঁ। তো নাম্বার তো চলছে, কিন্তু কোথায় কোথায় চেম্বার যদি একটু বলেন। আমার চেম্বার রুবিতে আছে, দমদম আছে, পশ্চিম মেদিনীপুর বেলদাতে আছে, দিল্লিতে আছে, প্রতি মাসে উড়িষ্যাতে আছে, বালেশ্বর। আর ফোন করলে তো অনলাইন ফোন করলে অনলাইন কনসালটেশন হয়। আমরা একেবারেই শেষের দিকে আছি, এবং আপনার যদি মনে হয় থাকে এই ধর্ম থেকে কর্ম বা কর্ম থেকে ধর্মের মধ্যে যদি কিছু কথা রাখতে চাইছেন, সেটা রাখতে পারেন। আমি প্রত্যেক দর্শককে তোমার অনুরোধ করব, এবং আমার যারা বন্ধু বান্ধব আছে বা আমার প্রত্যেকেই শুভাকাঙ্ক্ষী। আমি মনে করি আমার অনেকেই ম্যাক্সিমাম সিনিয়র আর মিনিমামটা জুনিয়র, কারণ আমি নিজে খুব ছোট, অল্প বয়স আমার, তবে খুব ছোট থেকে অধ্যয়ন করছি, এই জগতেই আছি, 7 বছর বয়স থেকে জগতে আছি। স্কুলে পড়াশোনা এমনি খুব একটা করা হয়নি, কিন্তু সামাজিক শিক্ষা এবং শাস্ত্র শিক্ষার সঙ্গে সঙ্গে লৌকিক শিক্ষাটাও আমার মধ্যে হয়েছে বাস্তব জ্ঞানের মাধ্যমে। প্রত্যেককে বলবো, প্রত্যেকে সঠিকভাবে চোখ নাক কান খোলা রেখে আপনি যে বিচারটা নিজের দৈনিক জীবনে অ্যাপ্লাই করতে সাহায্য নেন, বা একটা সামান্য বাজার করতে গেলেও বেগুন কিনুন, আলু কিনুন, বা কোনো কিছু সিদ্ধান্ত নিন, ভেবে চিনতে বাছাই করে নিজের যুক্তি বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেন। সেইরূপ জ্যোতিষের ক্ষেত্রে ও রূপ, কথা, ভয়ে, আতঙ্কে জ্যোতিষী বিচার না করিয়ে প্রত্যেকের, ছোট থেকে বড় প্রত্যেককে জ্যোতিষী বিচার করান। একজন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য জ্যোতিষীয় বিচার প্রয়োজন, কিন্তু সেটা সুস্থ লোকের কাছে, সঠিক লোকের কাছে হওয়াটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। এবং স্যার একটা কথা বলতে ভুলে গেছে, তিনি কিন্তু গুরুকুল থেকে পাস আউট। এবং আপনারা যদি না জেনে থাকেন স্যার কোথা থেকে কী পেয়েছেন, আগের পডকাস্টে আমি স্যারের লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশানে, আপনারা দেখবেন। আর কথা বাড়াবো না, এবং শেষ করবো এখানে। কিন্তু আপনি বলে রাখবো যে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, বুকিং করবেন। দেখুন, আর স্যার একটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, যারা দেখাশোনা করে বিয়ে করছে, অ্যারেঞ্জ ম্যারেজ করছে, তাদের জন্য তো খুব দরকার যে কার সাথে বিয়েটা হলে ভালো হয়। প্রত্যেকের লাভ ম্যারেজ করুক, অ্যারেঞ্জ ম্যারেজ করুক, লাভ ম্যারেজে তো আপনি তো বলতে পারবেন না যে এর সাথে ভালো চলবে না, দরকার সেটা নেই। তো ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক করতে হবে। ধরুন আপনি হঠাৎ করে খিদে পেয়েছে, হুম রাস্তায় বেরিয়েছি, খেতে তো হবে। আমি ভাত না খাই, ফল তো খেতে পারি। হুম হুম আমি ফল না খাইলে বিস্কুট প্যাকেট তো কিনতে পারি, হুম। কিন্তু খেতে হবে। অর্থাৎ লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজই হোক, বিবাহ হবেই, বিবাহ করতে হবে। নারী পছন্দ হয়েছে, সে নারীকে বিবাহ করব, উপায় নেই, তার ব্যবস্থা আছে। নিশ্চয়ই, তাই জন্য ফোন করতে হবে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও চন্দন শাস্ত্রী, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। তুমি এবং তোমার দর্শক সবাইকে আমার শুভেচ্ছা জানাই, তোমার টিমকে আমার অভিনন্দন জানাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।